আজ আমি রাজশাহী শহর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। উদ্দেশ্য একটাই, রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান শিলাইদহ কুঠিবাড়ি তোমাদের সাথে শেয়ার করব। শিলাইদহ কুঠিবাড়ি হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক ঐতিহাসিক বাসস্থান। এখানে বসেই তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত সব গ্রন্থ। সোনার তরী, চিত্রা চৈতালি, গীতাঞ্জলি ছাড়াও অনেক বিখ্যাত গান তিনি এখানে বসেই রচনা করেছিলেন। বাংলাদেশে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কুষ্টিয়া স্টেশন থেকে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির ডিস্টেন্স অ্যাপ্রক্স 15 কিলোমিটার মতো। স্টেশনের বাইরেই কিন্তু তোমরা রিক্সা পেয়ে যাবে। সেরকমই একটা রিক্সা ধরে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এই দেখো, এটা হচ্ছে বাড়ির বাইরের অংশ, কুঠিয়ার বাইরের অংশটা দেখো। এখানে কিন্তু বিভিন্ন টাইপের ছোটোখাটো মেলা বসেছে, মানে প্রত্যেক দিনই আর কি দোকানগুলো বসে আর কি। বেশ পুরোনো দিনের জিনিসপত্র পাওয়া যায়, মাটির জিনিস থেকে শুরু করে সব কিছু। বাঁশি দেখতে পাচ্ছি, ঘট দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের মাটির জিনিসে আমি এখানে বেশি দেখতে পাচ্ছি। আর এই দেখো একতারা। তো অ্যাটলাস কিন্তু আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশানে। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এখানে দেখো, এখানে কিন্তু টাইমিংটা দিয়ে দেওয়া আছে। মঙ্গল হতে শনিবার সকাল 10টা হতে বিকেল 5টা, আর বিরতি থাকে 1টা থেকে 1:30 পর্যন্ত। আর শুক্রবার দিন 1টা থেকে 2টো পর্যন্ত বিরতি থাকে আর কি। আর সোমবার দিন দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। রোববার দিন কিন্তু বন্ধ থাকে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো এখানে কিন্তু ঢুকতে গেলে তোমাদের 20 টাকা করে টিকিট পড়বে। আর ঢুকেই প্রথমে আমি এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। ওই পাশে ওটা কি? মঞ্চ। রবীন্দ্র জয়ন্তীর দিন ওখানে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি হয়। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বিরাট আকারে এখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হয়। সেটা ওই মঞ্চতেই পালন করা হয়, প্যান্ডেল করা হয়। ও মানে এই এরিয়াতে পুরো প্যান্ডেল থাকে? হ্যাঁ, প্যান্ডেল থাকে। এই মুহূর্তে কিন্তু আমি মুক্ত মঞ্চের সামনে চলে এসেছি, দূর থেকে যেটা আগে দেখিয়েছিলাম তোমাদের ভিডিওর প্রথমেই। আর এই যে মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এই মঞ্চতেই কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন, এখানে এসে গান করেন, দেশ বিদেশ থেকে শিল্পীরা এসে। এই মুহূর্তে কিন্তু আমি সেই মুক্ত মঞ্চের ওপরে দাঁড়িয়ে আছি। বাহ, দারুণ মঞ্চ, দেখে নাও। এগুলো কিন্তু শিল্পীদের ওয়েটিং রুম আর কি। যখন শিল্পীরা এখানে পারফরমেন্স করেন তখন তো তাদের জন্য তো একটা ওয়েটিং রুমের দরকার হয়। এগুলো কিন্তু সেই ওয়েটিং রুম। আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু আমি একটা ছোটোখাটো দিঘি দেখতে পাচ্ছি। এই দেখো, এই দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। এইটাই কিন্তু মেন বাড়ি আর কি। এখান থেকে মেন বাড়িটা স্টার্ট হচ্ছে এই গেটটার পরেই। দেখতে পাচ্ছ এটা মেন গেট। আর মেন গেটের পাশেই কিন্তু দেখতে পাচ্ছ সোনার তরী, গীতাঞ্জলি ভবন এটা আছে অ্যাকচুয়ালি। তো চলো এখন ভেতরে যাই। আমরা যখন প্রথম গেটটা ক্রস করে আসলাম, সেই গেটটা কিন্তু নতুন। হ্যাঁ, আর এখানে যে গেটটা আমরা ক্রস করছি দেখো, এটা কিন্তু রবীন্দ্রনাথ আমলেরই গেট। হ্যাঁ, ভালো মতন কিন্তু এটাকে রিপেয়ারিং করা হয়েছে। দেখো, পুরো রবীন্দ্রনাথ আমলের গেট হলেও এটা কিন্তু মনে হচ্ছে না। এখানে হ্যাঁ, জাস্ট একটা ফুটো দেখতে পাচ্ছি, বাকি আর কিছুই নেই সেরকম। ওই যে গেটটা দেখলে ওখান থেকে ঢুকলাম, এর পাশে কিন্তু আরেকটা গেট আছে, এটাও কিন্তু রবীন্দ্রনাথের আমলেরই, তাই তো? এপাশেও একটা টালির ঘর, এপাশেও কিন্তু একটা টালির ঘর, আর মাঝখান দিয়ে কিন্তু গেট। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রবীন্দ্রনাথের আমলেরই। এখন কিন্তু আমরা মূল প্রবেশদ্বারে এসে গেছি। পাশেই আছে গার্ডেন, দু সাইডে বেশ ভালো মতন মেনটেনেন্স করা হয় গার্ডেনটাকে, দেখেই মনে হচ্ছে। আর এই হচ্ছে রবীন্দ্রনাথের মেন বাড়িটা আর কি, কুঠির বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর 1912 সালে এই কুঠিবাড়িতে বসেই কবি গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদ শুরু করেন, যা 1913 সালে নোবেল পুরস্কার এনে দেয়। শিলাইদহ পদ্মা নদীর প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর অনুরাগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যৌবন থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানেই এসেছিলেন। তাই শিলাইদহকে রবীন্দ্র কাব্য রচনার পীঠস্থান বলা হয়, কারণ এখান থেকেই তিনি পদ্মার বোটে বসে লেখেন বিখ্যাত কবিতা সোনার তরী। তাছাড়া চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী সহ বেশিরভাগ কবিতা, গান, গল্প তিনি এখানেই রচনা করেন। 11 একর জমির ওপর এই কুঠিবাড়ি নির্মিত। কুঠিবাড়ি নিচতলা থেকে 2 তলা মিলে মোট 15টি বিশাল কক্ষ রয়েছে। রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1860 সালে জমিদারি পান। পরবর্তীকালে 1889 সালে নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার জমিদার হয়ে আসেন এবং 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। বিল্ডিংয়ের ভেতরে তো আমি তোমাদের অবশ্যই নিয়ে যাবো, তার আগে বিল্ডিংয়ের সাইডগুলো তোমাদের দেখিয়ে দিই। সেই পুরোনো দিনের জানলা,
ওপরের কারুকার্যটা দেখো, দারুণ লাগছে দেখতে। দেখো এটা নিচেরটা কিন্তু কাঠের অংশ, মানে কাঠ দিয়ে তৈরি করা আছে, আর ওপরে গ্রিলটা কিন্তু লোহার। গ্রিলের ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কাঠের আবার। তো দারুণ কারুকার্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরের অংশে। এখন ভেতরে কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করিয়ে দিই। এই দেখতে পাচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নদী পথে চলার সাক্ষী পদ্মা নদীর বোর্ড, এখানে কিন্তু ছবি করে রাখা রয়েছে। তো লেখাটা আমি আর পড়ছি না, তোমরা পজ করে দেখে নিতে পারো, দারুণ লেখা। দেখো এখানে কিন্তু একটা হাত পালকি আছে, আমি তো কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে চার কোণায় যে 4টে ডান্ডি দেখতে পাচ্ছ, এই 4 কোণায় 4টে ডান্ডি কিন্তু 4 জন মিলে নিয়ে যাওয়া হতো। এটাকে বলা হয় হাত পালকি, আর মধ্যেখানে বসে থাকতো একজন। এটা কিন্তু 16 বেয়ারার পালকি, আর এটা হচ্ছে 8 বেয়ারার পালকি। এই দেখো 16 বেয়ারার পালকি মানে এই পারে 4 জন ঘুরবে আর ওই পারে 4 জন ঘুরবে, আর 8 জন সঙ্গে যেত রেস্ট। যখন যখন কাইল হয়ে যেত তখন ওটা চেঞ্জ করে, ঘাট চেঞ্জ করে অন্যদেরকে দেওয়া হতো। ওটাও ঠিক তাই, 8 বেয়ারের পালকি মানে এপারে 2 জন ওপারে 2 জন, 4 জন, আর 4 জন সঙ্গে যেতে পারছে, এই জন্য 8 বেয়ারের পালকি ওটা। এই মুহূর্তে তোমাদের যে বোটটা দেখাচ্ছি এটা কিন্তু ইঞ্জিন চালিত স্পিড বোট। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বোটটি ব্যবহার করতেন। পদ্মা নদীতে এই বোটে করে রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কবিতা লিখেছেন। সামনে দেখো, সামনে কিন্তু রবীন্দ্রনাথের খাওয়ার টেবিল ওখানে দেখা আছে। ওই দেখো এই টেবিলে কিন্তু রবীন্দ্রনাথ খেতেন। এ দেখো রবীন্দ্রনাথের আলনা, এটা উনি ব্যবহার করতেন। আর এই হচ্ছে ওনার শোয়ার খাট। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শোয়ার খাট। আর দেখো উপরের অংশটা দেখো, সেই পুরোনো দিনের ছাদ। ওপর থেকে এরিয়াটা কি সুন্দর লাগছে একবার দেখো। সেই বাগান থেকে শুরু করে ঢেউ খেলানো পাঁচিল সব কিছুই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর ওপাশে আমি একটা দিঘি দেখতে পাচ্ছি, দারুণ দৃশ্য। এখানে কিন্তু কাঠের সিঁড়ি আছে। রবীন্দ্রনাথ কিন্তু এই পথ দিয়েই কিন্তু ছাদে যেত। এই মুহূর্তে বন্ধ আছে এটা। এই দেখো এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লোহার সিন্ধুক। এই দেখো এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলমারি। দেখো সেই আলমারিটাও কিন্তু এখানে রাখা আছে। এখানেও কিন্তু একটা আলমারি দেখতে পাচ্ছি। দেখো এটাও একটা আলমারি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতো। 8 কোণা বিশিষ্ট টেবিল, এই টেবিলটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পদ্মা বোটের একটি প্রতিরূপ। রবীন্দ্রনাথ ঠাকুর যে পদ্মা বোটটি ব্যবহার করতেন সেটি কিন্তু ঠিক এই রকমই দেখতে ছিল। পেছন দিকে আমি একটা বাগান দেখতে পাচ্ছি, কুঠিরের পেছন দিকে বেশ ভালো বাগান। আর এই হচ্ছে পেছন দিক থেকে কুঠির বাড়িটা লাগছে। দেখো কি সুন্দর লাগছে। পেছন দিকে কিন্তু আমি একটা ঘোরানো সিঁড়ি দেখতে পাচ্ছি। এই সময় রবীন্দ্রনাথের এটা ওয়াশরুম ছিল, আচ্ছা টয়লেট ছিল এইটা। হ্যাঁ, তো যেহেতু ম্যাথরদেরকে সেই সময় বাড়ির সামনে দিক দিয়ে ঢুকতে দেওয়া হতো না, সেই জন্য এই সিঁড়ি দিয়ে ম্যাথররা উঠতো। ম্যাথররাও রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াশরুম পরিষ্কার করে আবার এই দিক দিয়ে না নামতো। ও সেই জন্যই ঘোরানো সিঁড়িটা করা হয়েছিল। হ্যাঁ, পাঁচিলের ডিজাইনগুলো তোমরা একবার দেখো, পুরোটাই কিন্তু ঢেউ খেলানোর পাঁচিল। এই দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা জুড়েই কিন্তু এরকম ঢেউ খেলানোর পাঁচিল আছে। রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মার স্রোত বা নদীর স্রোতকে পছন্দ করতেন। তো উনি নিজেই ডিজাইন দিয়েছিল যে আমার বাউন্ডারি ওয়াল পদ্মার স্রোতের অনুকূলে হবে বা নদীর স্রোতের অনুকূলে হবে। এই জন্য ঢেউ খেলানোর প্রাচীর, মানে স্রোতের মতন অনেকটা দেখতে। মানে এই জিনিসটা আমি জানতাম না, এটা তুষারদা আমাকে বললো, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সত্যি ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে। দেখো পুরো এরিয়াটা জুড়েই কিন্তু ঢেউ খেলানো পাঁচিল। এই দেখো রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই আম গাছ। এ পাশে আছে, এ পাশে আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আম গাছ। আর আমি যেটুকু শুনলাম, তুষারদা আমাকে বললো এটা সবই কিন্তু রবীন্দ্রনাথের নিজের হাতে লাগানো। তার মানে তোমরা বুঝতে পারছো কতটা পুরনো গাছ। আর এখানে কিন্তু এখনও আম হয়, যদিও এই মুহূর্তে আমি আম দেখতে পাচ্ছি না।
ওই কুটিরেরই একটা সাইডে আমি দিঘি দেখতে পাচ্ছি, দূর থেকে যেটা তোমাদের দেখাচ্ছিলাম এতক্ষণ। ওই দূরে দেখতে পাচ্ছ কুটিরে কিন্তু আমি দোতলায় ছিলাম, দোতলা থেকে কিন্তু আমি তোমাদের এই দিঘিটা দেখাচ্ছিলাম। দেখো এটা কিন্তু একটা ছোটোখাটো দিঘি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালোই মেনটেন্যান্স করা হয় দেখি তাই মনে হচ্ছে, দারুণ লাগছে দেখতে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৌবাচ্চা, এই চৌবাচ্চা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন, বাথটবের মতো ইউজ করতেন আর কি। দেখতে পাচ্ছ চৌবাচ্চা, তার ঠিক পাশেই আছে একটা পাতকুয়া, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ঢাকা দেওয়া আছে। জলের অবস্থা যদিও বা খারাপ, কিন্তু একটা টাইমে এখান থেকে কিন্তু জল ব্যবহার করা হতো। এই হচ্ছে সেই পাতকুয়া। আগে কিন্তু বাউন্ডারিটা ঠিক এতটা পর্যন্ত ছিল, পাঁচিলটা দেখে বুঝতে পারছি এই পাঁচিলটা হচ্ছে বাউন্ডারি। আর এর পাশে দেখো পরে কিন্তু এই এরিয়াটা আরও বাড়ানো হয়েছে। এই পাশে যে পাঁচিলগুলো তোমরা দেখতে পাচ্ছ, পাঁচিলের ডিজাইনও কিন্তু পুরো সেম করা হয়েছে ঢেউ খেলানো পাঁচিল। এই দেখো দেখতেই পাচ্ছ, নতুন পাঁচিলগুলোও কিন্তু ডিজাইন একই, ঢেউ খেলানো। এইখানে দেখতে পাচ্ছ রান্নাঘর আছে, রান্নাঘরটা এই মুহূর্তে বন্ধ আছে, আমি তোমাদের জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই রান্নাঘর। জানলা ধোঁয়াগুলো ওই উপর দিয়ে উঠতো যে কর্নার। একটা অডিটোরিয়াম আছে, চলো ওটাও তোমাদের দেখাই। এই হচ্ছে অডিটোরিয়াম, দরজা ফরজা তো বন্ধ আছে এখন, বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরে ফ্যান আছে, টিউবলাইট আছে। তো অডিটোরিয়ামে আমরা দাঁড়িয়ে আছি, আর ওপাশে কিন্তু মুক্ত মঞ্চ, আর তার এপাশে দেখো এপাশে কিন্তু দুটো বসার জায়গা আছে। যাই হোক, আজকে তো আমি তোমাদের সেই কুটির বাড়ি ঘুরিয়ে দেখালাম যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী লিখেছিলেন। আর বাংলাদেশে এই জায়গাটা আমি জানতাম, তবে ঘুরিয়ে মানে কোনো দিন আসার সুযোগ হয়নি। আজকে সুযোগ হয়ে গেলে চলে এলাম, আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম রবীন্দ্রনাথের কুটির বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকমই নতুন নতুন ধামাকাদার ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচ করে সাজেস্ট করতে পারো কী ধরনের ব্লগ তোমরা আমার চ্যানেল দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ক্যালকাটা সবাইকে সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।